হাইতির বিপক্ষে নেইমারকে ছাড়াই অগ্নি পরীক্ষায় নামছে ব্রাজিল। ছন্দে ফিরতে মরিয়া সেলেসাওরা, একাদশে রদবদল আনছেন অ্যানচেলোত্তি। আমরা বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছি। কয়েকজন নতুন খেলোয়াড়কে মাঠে দেখা যেতে পারে এবং একটি উপভোগ্য ম্যাচ সমর্থকদের উপহার দিতে চাই। প্রথম ম্যাচে পয়েন্ট হারানোয় কিছুটা চাপে হলুদ শিবির, বড় জয়ে স্বরূপে ফেরার প্রত্যাশা সমর্থকদের। 4-1 হাইতির সাথে ব্রাজিল অবশ্যই জিতবে ইনশাআল্লাহ। আশা করি দ্বিতীয় ম্যাচে আমরা ভালো করব। 10-0 গোলে জিততে চাই হাইতির সঙ্গে। হাইতির সাথে ব্রাজিল আমাদের আশার প্রতিফলন ঘটাবে। ব্রাজিলে ভালো করুক, এদিক দিয়ে আমরা আর্জেন্টিনা ভালো করি, তাদের সাথে আমাদের মুখোমুখি হোক। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সরকার বিরোধী নতুন জোটের তোড়জোড়, কার্যকর বিরোধী দলের ভূমিকা রাখতে চায় বিএনপি শরিকদের একাংশ। একদলীয় শাসন কায়েম চেষ্টার অভিযোগ জামায়াতের। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে হামলা সংঘর্ষের আশঙ্কা, সতর্ক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে ডিএমপি। জুমার নামাজ পড়ে বাসায় ঢোকার আগে এলো পাতাড়ি কোপ, মোহাম্মদপুরে বিএনপি নেতার উপর দুর্বৃত্তদের হামলা, রমনায় সহযোদ্ধা হত্যার বিচার দাবিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ। টেকনিক্যাল টিমের রিপোর্ট পেলেই তিস্তা পরিকল্পনা একনেকে পাস, স্বল্প সময়ে দৃশ্যমান হবে কাজ, বাঁধ ও ড্রেজিংয়ে নদী পাড়ের বাসিন্দার স্বস্তির আশা মন্ত্রীর। এবং শান্তি চুক্তির পরদিনই সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা স্থগিত, জেনেভা সফর বাতিল করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। ইসরায়েল হিজবুল্লাহ হামলায় উত্তেজনা। ফিফা বিশ্বকাপের খবর। ঘুরে দাঁড়ানোর মিশনে রাত পোহালেই মাঠে নামছে ব্রাজিল। নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে কার্লো আনচেলোত্তির দল। ম্যাচের আগে এই ইতালিয়ান নিশ্চিত করেছেন ভুল ত্রুটি শোধরাতে বদল আনা হবে স্টার্টিং লাইন আপে। সমর্থকদের প্রত্যাশা পূরণের অঙ্গীকার ডিফেন্ডার গ্যাব্রিয়েলের। বিশ্বকাপে ব্রাজিলের ফুটবল ইতিহাসে প্রথম বিদেশি কোচ হিসেবে দায়িত্ব নিয়ে শুরুটা প্রত্যাশা অনুযায়ী করতে পারেননি কার্লো আনচেলোত্তি। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দিয়েছে মরক্কো। অপ্রত্যাশিত শুরুর পর সেলেসাওরা গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে হাইতির বিপক্ষে। সেই ম্যাচের আগে দলের দুর্বলতাগুলো খুঁজে বের করেছেন মাস্টারমাইন্ড কার্লো। আমরা বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছি। কয়েকজন নতুন খেলোয়াড়কে মাঠে দেখা যেতে পারে। খেলার মান উন্নত করতে চাই, কারণ মরক্কোর বিপক্ষে প্রথমার্ধে আমাদের পারফরমেন্স ভালো ছিল না। প্রথম ম্যাচে জয় না পাওয়ায় চাপ বেড়েছে ফুটবলারদের মাঝেও। হেক্সা জয়ের মিশন কিংবা গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে হাইতির বিপক্ষে বড় ব্যবধানে জয় তুলে নিতে হবে ব্রাজিলকে। আর সেই ম্যাচের জন্য প্রস্তুত সেলেসাও ডিফেন্ডার গ্যাব্রিয়েল মিগাইলেস। হাইতির বিপক্ষে আপনারা মাঠে পূর্ণ শক্তির ব্রাজিলকে দেখতে পাবেন। আমরা জয় ছিনিয়ে আনতে সাধ্যমতো সবকিছুই করব। তবে হাইতির জন্য ম্যাচটা ঐতিহাসিক। 52 বছর পর বিশ্বকাপ খেলতে এসে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হতে পেরে রোমাঞ্চিত হাইতির কোচ। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলাটা সত্যি দারুণ। দলের সব ফুটবলার এই ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছে। এখন পর্যন্ত হাইতির বিপক্ষে একবার মুখোমুখি হয়েছে ব্রাজিল। 2019 সালে কোপা আমেরিকার সেই ম্যাচে হাইতিকে 7-1 ব্যবধানে হারিয়েছিল সেলেসাওরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এদিকে বিশ্বকাপের প্রথম ম্যাচে পয়েন্ট হারানোয় হাইতির বিপক্ষে ম্যাচ নিয়ে বেশ সতর্ক ব্রাজিল। একাদশের রদবদলের পাশাপাশি সেলেসাওরা পরিবর্তন আনতে চলেছে ফরমেশনেও। এই ম্যাচে ভিনির সঙ্গে আক্রমণ ভাগে শুরুর একাদশে খেলবেন ম্যাথিয়াস কুনিয়া, আর ডিফেন্সে ইবানেসকে জায়গা ছাড়তে হবে দানিলোর কাছে। হাইতি ম্যাচের আগে যুক্তরাষ্ট্র থেকে ব্রাজিল দলের একাদশ বিশ্লেষণ করেছেন সহকর্মী এস এম ইকবাল। ব্রাজিল মরক্কোর বিপক্ষে যেভাবে বিশ্বকাপ শুরু করেছে তাতে অবশ্যই দুশ্চিন্তাগ্রস্ত টিম ম্যানেজমেন্ট। আর তাই হাইতির বিপক্ষে মাঠে নামার আগে একাদশ এবং কোচ হলেও
পরিবর্তন আনতে চলেছেন কার্লো আনচেলত্তি। শুরু করব ডিফেন্স লাইন দিয়ে, কেননা গোল পোস্টের নিচে কোনো পরিবর্তন আসছে না, সেখানে অভিজ্ঞ লিসন বেকারের উপরই আস্থা রাখতে চলেছে টিম ম্যানেজমেন্ট। তবে ডিফেন্স লাইনে একটি পরিবর্তন আসছে, রজার ইবানেজ তাকে জায়গা ছেড়ে দিতে হচ্ছে দানিলোর কাছে। সেন্টার ব্যাক পজিশনে মার্কিনিওস এবং তার সঙ্গে মাগালেস এই ম্যাচেও স্টার্টিং 11-এ থাকছে। লেফট ব্যাক পজিশনে, মিডফিল্ড পজিশনে কৌশলগত একটু পরিবর্তন আনতে চলেছে টিম ম্যানেজমেন্ট। এর আগে আমরা যেমনটি দেখেছি ব্রাজিল শুরু করেছে 4-2-3-1 ফরমেশনে, এবারে হাইতির বিপক্ষে তারা শুরু করতে পারে 4-4-2 ফরমেশনে, যদিও ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কৌশল বদলে ফেলতে পারেন আনচেলত্তি। তবে উইং পজিশনে একটু পরিবর্তন আসতে চলেছে। আমরা বার্সেলোনাতে বা এর আগের ম্যাচেও যদি দেখে থাকি, রাফিনিয়া সাধারণত রাইট উইংয়ে খেলে থাকেন, কিন্তু এবার তাকে পাঠানো হচ্ছে লেফট উইংয়ে, আর লেফট উইং থেকে লুকাস পাকেতাকে খেলানো হচ্ছে রাইট উইংয়ে। আক্রমণ ভাগের দিকে যদি তাকায়, গেল ম্যাচটা ভিনিসিয়াস জুনিয়র দুর্দান্ত পারফর্ম না করলেও আপ টু দ্য মার্ক ছিলেন। দুর্দান্ত একটি গোল করেছেন এবং একই সঙ্গে গোলের অন্তত দুটি ক্লিয়ার চান্স তিনি ক্রিয়েট করেছিলেন, যদিও অন্যরা সেটা কাজে লাগাতে পারেননি। তাই ভিনি জুনিয়র যে জায়গাটাতে খেলছেন এটা মোটামুটি নিশ্চিত। তার সঙ্গী হিসেবে এখানে থাকতে পারেন ম্যাথিউস কুনিয়া, কেননা আগের ম্যাচে ইগোর থিয়াগোকে মাঠে নামে একটা ভুলই করেছিলেন তিনি, এবার আর সেই পথ মারাতে চান না ইতালিয়ান মাস্টারমাইন্ড। মোটামুটি বলা যেতে পারে এই একাদশ নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল, কেননা এই ম্যাচটা তাদের জন্য মাস্ট উইন হয়ে উঠেছে এই জন্যই যে স্কটল্যান্ড ভালো করছে। তারা প্রথম ম্যাচে হাইতিকে 3-0 ব্যবধানে টেবিলে লিড করছে। মরক্কো ব্রাজিলের সঙ্গে ড্র করলেও তারা 2 নম্বর পজিশনে রয়েছে। সুতরাং ব্রাজিলকে যদি নকআউট পর্বের সমীকরণে টিকে থাকতে হয়, তাহলে অবশ্যই এই ম্যাচে পয়েন্ট হারানো চলবে না, এবং সেটা যথেষ্ট গুরুত্ব দিয়েই এই ম্যাচে মাঠে নামতে যাচ্ছে। এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। হাইতির বিপক্ষে জয় দিয়ে ব্রাজিলের ছন্দে ফেরার অপেক্ষায় সমর্থকরা। মরক্কোর সঙ্গে ড্র করায় চাপ বেড়েছে ভক্তদের। আক্ষেপ আছে নেইমারের না থাকা নিয়েও, তবুও দ্বিতীয় ম্যাচে বড় জয়ের প্রত্যাশা সমর্থকদের। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সেলেসাও সাম্বাকি তবে কিছুটা ম্লান। মরক্কোর সঙ্গে প্রথম ম্যাচের ড্রয়ে 2026 বিশ্বকাপের শুরুটা মনের মতো হয়নি ব্রাজিলের। কার্লো আনচেলত্তির শিষ্যদের সামনে এবার ঘুরে দাঁড়ানোর মিশন, যেখানে প্রতিপক্ষ লড়াকো হাইতি। লড়াইটা পৃথিবীর ও প্রান্তে হলেও তার উত্তাপ ছড়িয়েছে বাংলাদেশেও। দেশের বিশ্বকাপ কালচার মানেই যেন আর্জেন্টিনা ব্রাজিল 2 শিবিরে বিভক্ত। হাইতির বিপক্ষে ম্যাচ নিয়েও আগ্রহের কমতি নেই সমর্থকদের। ওয়ার্ল্ড কাপে তো প্রতিটা আপনার টিমই স্ট্রং হয়ে আসে, হ্যাঁ, কাউকে উইক ভাবা যাবে না। ব্রাজিলও ভালো টিম। ব্রাজিল মানেই ফার্স্ট কাপ নিছে, তাদের উপরে তার কোনো দল নাই, তারা ফেভারিটের তকমায়। একটু দুর্দশা চলছে, কিন্তু সেটা বেশি দিন টিকবে না। আর্জেন্টিনা তো অনেক পিছনে র্যাঙ্কিং টিমের সাথে খেলতেছে না, তো জিততেছে। তো ব্রাজিল হিসেবে প্রথমে ম্যাচটা ড্র করছে, কোনো আফসোস নেই। আর্জেন্টিনার সাপোর্টাররা আমাদের কখনোই সাপোর্ট করে না, নেইমারকে বলে অভিনয় করে মাঠে। একেতেও প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র, অন্যদিকে প্রথম ম্যাচে আর্জেন্টাইন ক্যাপ্টেন লিওনেল মেসির হ্যাট্রিক। সঙ্গত কারণেই চাপে নেইমার ভক্তরা। যদিও আমি আর্জেন্টিনার সাপোর্টার না, তবু আসলে বলতে চাচ্ছিলাম যে ব্রাজিলের আরো ভালো খেলা উচিত। প্রথম ম্যাচটা দেখে যেটা মনে হয়েছে, বেশ কিছু অসামঞ্জস্যতা ছিল, সমন্বয়হীনতা ছিল। আমি আর্জেন্টিনার সাপোর্টার, সেই হিসাবে চাই যে ব্রাজিলে ভালো করুক, এদিক দিয়ে আমরা আর্জেন্টিনা ভালো করি, তাদের সাথে আমাদের মুখোমুখি হোক। গ্রুপ সিতে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করতে এই ম্যাচে পুরো 3 পয়েন্টের কোনো বিকল্প নেই ভিনিসিয়াসদের সামনে। কাগজে কলমে ব্রাজিল অনেকটা এগিয়ে থাকলেও চিন্তার কারণ মাঝ মাঠের গতি আর অভিজ্ঞ তারকাদের অফ ফর্ম। এই নিয়েও দুশ্চিন্তায় সমর্থকরা। আমিও ব্রাজিলের সাপোর্টার, সেই হিসাবে অবশ্যই তো চাইবো যে ব্রাজিল একটা বড় ব্যবধানে জিতবে। 4-1 হাইতির সাথে ব্রাজিল অবশ্যই জিতবে। তৃতীয় ম্যাচ থেকে তো আর বলার কোনো অপেক্ষাই রাখে না, আমরা কি করব সেটা শুধু দর্শকরা দেখবে। 10-0 গোলে জিততে চাই হাইতির সঙ্গে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ থেকে বাকি খেলায় নেইমার জুনিয়রকে মাঠে পাওয়ার আশা ব্রাজিল ভক্তদের। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। সরকার বিরোধী নতুন জোট করার তোড়জোড় বিএনপির যুগপৎ আন্দোলনের শরিকদের একাংশের। বর্তমান বিরোধী দল সংসদে কার্যকর ভূমিকা রাখতে পারছে না দাবি করে নেতারা বলছেন, জনমুখী দাবি আদায়ে রাজপথে সরব হতে চান তারা। আছে নির্বাচন পরবর্তী বিএনপির কথা রাখার আক্ষেপও। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও নাগরিক ঐক্য বলছে, জোট গঠন হলেই জুলাই সনদ বাস্তবায়ন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির বিরোধিতায় মাঠে নামবেন তারা। হাসান ওয়ালির প্রতিবেদন। আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে সরব ছিল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য, গণতন্ত্র মঞ্চ, সমমনা জোটসহ অন্তত 1.5 ডজন রাজনৈতিক দল। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক হয়ে জুলাই অভ্যুত্থানে তারা পতন ঘটায় শেখ হাসিনার সরকারের। এসব দলকে সঙ্গে নিয়ে নির্বাচন এবং সরকার গঠনের প্রতিশ্রুতি ছিল বিএনপির। সকলের প্রতি আইন অনুযায়ী
ফেব্রুয়ারি নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিএনপি। মন্ত্রিসভাতে জায়গা পান সাকি ও ভিপি নূর। জোটের প্রার্থী হলেও বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকায় ভোটের মাঠে হেরে যান সাইফুল হকরা। সরকারকে অকণ্ঠ সমর্থন দিলেও রাজনীতির মাঠে বিএনপির সাথে বাড়ছে দূরত্ব। বিপুল বিজয় বিএনপিকে হয়তো অনেক বেশি আস্থাশীল করেছে, হয়তো মনে করছেন যে আপাতত হয়তো আর কোনো শরিকদের হয়তো বা প্রয়োজন নেই, তারা হয়তো একাই তারা চলতে পারবে। এখন জুলাই জাতীয় সনদ, পাশাপাশি সংসদে জুলাই সনদ, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির মতো ঘটনায় বিরোধী দলের প্রতিবাদকে কার্যকর মনে করছেন না এসব দলের নেতারা। রাজপথে বিরোধী দলের শূন্যতা গণতন্ত্রের জন্য অশুভ সংকেত বলে মনে করেন তারা। জামাত বিরোধী দল হিসেবে অর্থনীতি নিয়েও তারা যে কথা বলছে না তা কিন্তু আমি বলছি না, কিন্তু বলছে সেটা আমার কাছে মাঝামাঝি হচ্ছে লিপ সার্ভিস। হয়তো জুলাই মাসে আমি শুনছি যে তারা তাদের মতো করে জুলাই সনদ বাস্তবায়ন করবে এবং তারা তখন আবার বলবে এটা একটা অন্যায় হয়েছে, এই হয়েছে, এইটুকুই। কিন্তু এরকম কোনো চাপ তৈরি করবে না যাতে মানুষ যা চাই সেই জায়গাতেও সরকার আসতে বাধ্য হয়। বিরোধী দলের আন্দোলনের জায়গায় একটা গ্যাপ আছে। নাগরিক ঐক্য মনে করে, আমি মনে করি যে ওই জায়গাটা আমাদের তৈরি করতে হবে। আমরা একেবারে নতুনভাবে চিন্তা করছি, তার মধ্যে মঞ্চের কিছু দল থাকতে পারে, মঞ্চের বাইরে অন্যান্য বাম, প্রগতিশীল, গণতান্ত্রিক, দেশপ্রেমিক ধারার কিছু রাজনৈতিক দল থাকতে পারে, যাদের সবার সাথে আমাদের দীর্ঘ পথ চলা আছে। বিরোধী জোট গঠনের এই প্রচেষ্টা আদর্শিক জায়গা থেকে নাকি মূল্যায়ন না পাওয়ার ক্ষোভ থেকে তা নিয়ে শঙ্কা এই বিশ্লেষকের। তবে দুই বলয়ের বাইরের দলগুলোর ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টাকেও ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। এই দলগুলো একটা সময় পর্যন্ত বিএনপির শরিক দল ছিল, তাদের অনেকেই হচ্ছে বিএনপির হয়েই বা ওই জোটবদ্ধ হয়েই তারা হচ্ছে গিয়ে নির্বাচন করেছেন, নির্বাচনে তাদের অনেকে হচ্ছে পরাজিত হয়েছেন। সো ব্যাপারটা আসলে কতখানি একটা বিরোধী দলীয় জোট গঠনের আর কতখানি হচ্ছে গিয়ে একটা নেগোসিয়েশন টুল হিসেবে ব্যবহার হবে সেই সংখ্যাটা থেকে যাচ্ছে। আমাদের আসলে একটা শক্তিশালী বিরোধী দল দরকার, একটা আইডিওলজিক্যালি লিবারেল পজিশন থেকে একটা বিরোধী দলের দরকার। বিএনপি জামায়াতের বাইরে অন্যান্য দল, বাম, গণতান্ত্রিক জোট সহ সবাইকে এক করে দ্রুত সময়ের মধ্যেই নতুন জোট হিসেবে আত্মপ্রকাশের লক্ষ্য উদ্যোক্তাদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বর্তমান সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, সরকার গঠনের পর থেকেই অভ্যুত্থান ও গণভোট অস্বীকার করছে বিএনপি। রাজনৈতিক প্রশ্রয়ে চাঁদাবাজির সমালোচনাও করেন সংসদের বিরোধী দলীয় নেতা। নারায়ণগঞ্জ মাঝদার ঈদগাহ মাঠে মহানগর জামায়াতের কর্মী সম্মেলন। শুক্রবার সকালে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় সরকারের সমালোচনা করে এই বিরোধী দলীয় নেতা অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট সরকারের মতো এই সরকারও একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে। একটা দলীয় শাসন, একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করার চেষ্টা করা হচ্ছে। শেখ মুজিবুর রহমান সাহেব একদলীয় বাকশাল কায়েম করেছিলেন না, অর্ধ বছরও ক্ষমতায় থাকতে পারেননি এরপরে। সরকার গঠনের পর বিএনপি ২৪-এর গণ অভ্যুত্থান ও গণভোটকে অস্বীকার করছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। প্রধানমন্ত্রী, সরকারের প্রধান, তিনি শপথ নিয়ে গণভোটকে অস্বীকার করলেন। তার সহকর্মী যাকে বলা হয় তিনি সর্বমন্ত্রী, তিনি বলেছেন নির্বাচনটা যাতে হয়ে যায় এই জন্য আমরা এগুলা বলেছিলাম। এদিন মুন্সিগঞ্জে জেলা জামায়াতের রোকন সম্মেলনে অংশ নিয়ে রাজনৈতিক প্রশ্রয়ে চাঁদাবাজি এবং বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে বক্তব্য দেন জামায়াত আমির। বলেন, রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন হলেও চাঁদাবাজি কমেনি। সেই দলের দেশ শাসন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। সীমান্তে থামছেই না পুশিন আতঙ্ক। মেহেরপুরে 4 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিল বিজিবি। কুড়িগ্রামে প্রায় সপ্তাহ ধরে শূন্য রেখায় আটকা 5 জন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে কোনো বিশৃঙ্খলা রুখে দিতে সতর্ক অবস্থানে পুলিশ। বাহিনীটির সদর দফতর থেকে সারা দেশের জন্য জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। পুলিশের ধারণা, তৎপরতার সুযোগ নিয়ে সংগঠনটির নেতাকর্মীরা হামলা চালাতে পারেন। ডিএমপি বলছে, প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে তারা। বাড়ানো হয়েছে চেকপোস্ট সহ নিরাপত্তা ব্যবস্থা। আগামী 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে কর্মসূচিতে বাধা দিলে এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ পুলিশের ওপর ক্ষুব্ধ হতে পারে দলটির কর্মী সমর্থকরা, এমন আশঙ্কা করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী।
এ পরিস্থিতিতে পুলিশের সব ইউনিটকে সতর্ক থাকার নির্দেশনা জারি করেছে বাহিনীটির সদর দফতর। সতর্কতামূলক চিঠিতে প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির ওপর বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হয় অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলামকে। তিনি জানান, আওয়ামী লীগের কার্যক্রম ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি, নিরাপত্তার সংখ্যা নেই কোথাও। স্পেসিফিক কোনো থ্রেট আশঙ্কা কোনো কিছু নাই, আমরা সতর্ক আছি। তবে মিছিলের নামে যে কোনো বিশৃঙ্খলা রুখে দিতে রাজধানীতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়ে কর্মকর্তারা বলছেন, জোরদার করা হয়েছে টহল ও চেকপোস্ট তল্লাশি। 23শে জুন একটা দলের প্রতিষ্ঠা বার্ষিকী, তো আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। আমাদের পুলিশি যে কার্যক্রম, যে নিরাপত্তামূলক ব্যবস্থা, নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য বিগত দিনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই আলোকে আমরা নতুন করে পরিকল্পনা, নতুন করে নিরাপত্তা চেকপোস্ট এবং অপারেশন, এটা আমাদের অব্যাহত আছে এবং এটা থাকবে। গত বছরও প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঝটিকা মিছিল বের করতে গিয়ে গ্রেফতার হয়েছেন বেশ কিছু নেতাকর্মী। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জুমার নামাজ পড়ে বাসায় ঢোকার আগে হামলার শিকার ওয়ার্ড বিএনপি নেতা। মোহাম্মদপুরে মোটরসাইকেলে করে আসা 4 আরোহী নূর ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে রমনায় সহযোদ্ধা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। ছুরিকাঘাতে নিহত হন স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন। ঘটনার পরে 2 জন গ্রেপ্তার হলেও ধরাছোঁয়ার বাইরে মূল আসামি। প্রতিবাদে শুক্রবার বিকেলে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় এলাকায় বিক্ষোভ করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। বিক্ষোভ থেকে হত্যাকাণ্ডে অভিযুক্ত প্রধান আসামিকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান নেতাকর্মীরা। প্রধান আসামি এখনো গ্রেপ্তার হয় নাই। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, অতি দ্রুত প্রধান আসামি যেন গ্রেপ্তার হয় এবং সকল আসামির যেন একটা সুন্দর, সঠিক, দৃষ্টান্তমূলক বিচারের রায় হয়। সকল সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে বাংলাদেশের সুষ্ঠু পরিবেশ এবং যে মানবিক বাংলাদেশ এবং এগিয়ে চলার বাংলাদেশ, সেই বাংলাদেশের প্রত্যয়ে আমরা আজকে মিছিল করছি। এদিকে শুক্রবার দুপুরে মোহাম্মদপুরে 33 নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নূর ইসলামকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। জুমার নামাজ পড়ে বাসায় ফেরার সময় 7 মসজিদ হাউজিংয়ের 4 নম্বর রোডে হামলার শিকার হন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে আসা 4 ব্যক্তি নূর ইসলামের উপর অতর্কিত হামলা করে পালিয়ে যায়। নামাজ পড়ে দাঁড়ায় কথা বলতেছিল, তো ওই অবস্থায় আর কি অতর্কিত হামলা হয়েছে। দ্রুত উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চীন সফরের দিকে শুধু বাংলাদেশ নয়, নজর রাখছে অন্য দেশও। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে এ সফরে প্রাধান্য পাবে তিস্তা মহাপরিকল্পনা, নিরাপত্তা সহযোগিতা, চীনা বিনিয়োগ। এছাড়া দক্ষিণ এশিয়ার পরিবর্তিত ভূ রাজনীতিতে এ সফরটি শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, ঢাকার ভবিষ্যৎ কৌশলগত অবস্থানের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা। শাতিলা শারমিনের রিপোর্ট। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে 23 জুন মালয়েশিয়া থেকে 4 দিনের সফরে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শক্তিধর এ প্রতিবেশী দেশটিতে প্রধানমন্ত্রী হিসেবে এটাই তার প্রথম সফর। নানা দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি একান্ত বৈঠক করবেন শি জিনপিং এর সঙ্গে। এ সফর এমন এক সময় হচ্ছে যখন দক্ষিণ এশিয়ায় নতুন করে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা তীব্র হচ্ছে, আর বাংলাদেশ খুঁজছে অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং বহুমুখী কূটনৈতিক অংশীদারিত্ব নতুন পথ। এর মাঝে গত মঙ্গলবার চট্টগ্রামের আনোয়ারায় চীনের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে 4,189 কোটি টাকার প্রকল্প পাশ করেছে একনেক। ফলে প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে তাই প্রশ্ন, ঢাকা কি চাইছে আর বেইজিংই বা কি বার্তা দিতে চায়? বাংলাদেশ চীন সম্পর্ক গত কয়েক বছরে অর্থনীতি, অবকাঠামো ও প্রতিরক্ষা সহযোগিতার মাধ্যমে নতুন মাত্রায় পৌঁছেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে এবারের সফরে দীর্ঘদিন ধরে আলোচিত তিস্তা মহাপরিকল্পনায় চীনের অর্থায়ন ও কারিগরি সহযোগিতা নিয়ে অগ্রগতি আশা করছে দুদেশই। এই সফরে উনি এই তিস্তা প্রকল্পটি আমার মনে হয় যে এটার সমাধান হবে, এটা নিয়ে একটা চুক্তি হয়ে যেতে পারে। চীনের সাথে একটা বড় সম্পর্ক হওয়ার কথা, সেখানে হোমওয়ার্কও করা আছে এবং মনে রাখতে হবে চীন সেই অবস্থায় আছে, মানে সম্পর্ক করার জন্য হয়তো অনেক দেশই
দক্ষিণ এশিয়ায় চীন ভারত প্রতিযোগিতা, ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সক্রিয়তা এবং আঞ্চলিক শক্তির নতুন সমীকরণ। বিশ্লেষকদের মতে এ সফরকে ঘিরে নিরাপত্তা সহযোগিতা এবং ভূ রাজনৈতিক তাৎপর্যের দিকে নজর থাকবে অন্য দেশগুলোরও। স্ট্র্যাটেজিক অটোনমি সব দেশে থাকবে। আমার পররাষ্ট্রনীতি, আমার নিরাপত্তা নীতি আমার দেশের স্বার্থে হবে। কমপ্লেক্স কাঠামো যেটা অর্থনীতির হয়েছে, এইটাই আমাকে কম্পালশন করছে সবার সাথে সম্পর্ক রাখা। আমার কোনোভাবেই একটা দেশ চাইলেও যে আমার সাথে তোমার একটা এই চুক্তি করতে হবে, আমি বরাবরই বলেছি যে হ্যাঁ চুক্তি করা যেতে পারে, কিন্তু তাকে এটাও বলতে হবে যে এই একই জিনিস চুক্তি কিন্তু আমি ওই দেশের সাথে করব। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে সফরের প্রকৃত সাফল্য নির্ধারিত হবে বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ কতটা অর্জিত হলো তার উপর। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। টেকনিক্যাল টিমের রিপোর্ট পেলেই তিস্তা মহাপরিকল্পনা পাশ হবে একনেকে। স্বল্প সময়ে কাজ দৃশ্যমান হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি। পরিকল্পিত বাঁধ ও ড্রেজিং করলে তিস্তা পাড়ের মানুষকে রক্ষা করা সম্ভব বলেও জানান মন্ত্রী। উত্তরাঞ্চলের মানুষের কাছে তিস্তা শুধু একটি নদী নয়, তাদের জীবন জীবিকা এবং টিকে থাকার প্রতীক। অথচ এই নদী তাদের কাছে এক অনিশ্চয়তার নাম। শুষ্ক মৌসুমে পানির জন্য হাহাকার, বর্ষায় ভয়াবহ বন্যা, এই দ্বিমুখী সংকটে স্থায়ী সমাধান নিয়ে বহুদিন ধরে আলোচনায় তিস্তা মহাপরিকল্পনা। তবে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেয় বিএনপি। শুক্রবার বিকেলে রংপুর ও লালমনিরহাটের ব্যারেজ পরিদর্শনে আসেন পানি সম্পদ মন্ত্রী। বলেন, পদ্মা ব্যারেজের মতো করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি আপনাদেরকে দিচ্ছি, এই তিস্তা মহাপরিকল্পনা ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। এর আগে দুপুরে নীলফামারীর ডালিয়ায় তিস্তা ব্যারেজ পরিদর্শনে আসেন পানি সম্পদ মন্ত্রী। বলেন, টেকনিক্যাল টিমের রিপোর্ট পেলে একনেকে পাশ হবে তিস্তা মহাপরিকল্পনা। খুব শীঘ্রই আমাদের এই টেকনিক্যাল টিম কাজ করার পর দৃশ্যমান রিপোর্ট হবে এবং দৃশ্যমান এই কাজে একনেকে পাশ করানো, সেই কাজটাও আমরা দৃশ্যমান করে এখানে কাজ শুরু করব ইনশাআল্লাহ। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে লাগবে 12 থেকে 13,000 কোটি টাকা, যা সরকারি তহবিল থেকে মেটানো সম্ভব। এটা বাস্তবায়ন করতে 12 থেকে 13,000 কোটি টাকা লাগবে। এটার জন্য আমি মনে করি আমার দিক থেকে এটা বিদেশের মুখাপেক্ষি হওয়ার কোনো প্রয়োজন নেই। পরে লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারেজ পরিদর্শন শেষে মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, দুর্ভোগ লাঘবে পরিকল্পিত বাঁধ ও ড্রেজিং করলে তিস্তা পাড়ের মানুষকে রক্ষা করা সম্ভব হবে। তানজিল হাসনাত, সময় সংবাদ। সন্ধ্যার সময় আরও থাকছে। মারা গেছেন 21 পদকপ্রাপ্ত কবি ও মুক্তিযোদ্ধা আল মুজাহিদি। দীর্ঘদিন ধরে ভুগছিলেন বার্ধক্যজনিত জটিলতা ও হৃদরোগে। দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া। থামছেই না পুশিন আতঙ্ক। মেহেরপুরে 4 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিল বিজিবি। অন্যদিকে কুড়িগ্রামের রৌমারের 2টি সীমান্তের শূন্যরেখায় প্রায় সপ্তাহ ধরে আটকা 5 জন। সীমান্তে কঠোর নজরদারির মাঝেই বারবার পুশিনের চেষ্টা বিএসএফের। প্রতিবারই তা রুখে দিয়েছে বিজিবি। শুক্রবার সকালে মেহেরপুরের বুড়িপোতা সীমান্ত দিয়ে 4 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির প্রচেষ্টায় তা ব্যর্থ হয়। পরে সীমান্তের শূন্যরেখায় তাদের দেখতে পান স্থানীয়রা। তোমরা এখানে বসো, তোমরা কোনোভাবে বাংলাদেশে প্রবেশ করবে না। সেই লোক গেটের কাছে রেখে, সেই লোক এখন গেটের কাছে নাই, এখন পাটের ভিতরে কম নিয়ে গেছে। আমরা পরে ফের খুঁজতে গেছিলাম, আর লোকগুলো পাইনি। ইন্ডিয়ার এখানে একটা বিএসএফ এর ক্যাম্প আছে, তো ওদিকে চেষ্টা করছে ওরা পুশিন করার, মানে ইন্ডিয়ার লোকজনকে বাংলাদেশে পার করে দেওয়ার। তো আমরাও সতর্ক অবস্থানে আছি। অন্যদিকে প্রায় সপ্তাহ ধরে কুড়িগ্রামের শূন্যরেখায় আটকা 5 জন। তবে বুধবার সকাল থেকে দেখা মিলছে না 2 শিশু ও তাদের বাবা মায়ের। স্থানীয়দের ধারণা, রাতের আধারে তাদের সরিয়ে নিয়েছে বিএসএফ। গত 14 জুন সকালে কুড়িগ্রামের গয়টাপাড়া সীমান্ত দিয়ে 2 শিশু ও তাদের বাবা মা সহ 6 জন এবং ভন্দুরচর সীমান্ত দিয়ে 3 যুবককে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি টের পেয়ে বাধা দেয় বিজিবি ও এলাকাবাসী। পরে তাদের ঠাঁই হয় 2 দেশের সীমান্তের শূন্যরেখায়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। 21 পদকপ্রাপ্ত প্রথিতযশা কবি ও বীর মুক্তিযোদ্ধা আল মুজাহিদি আর নেই। দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতা ও হৃদরোগে ভুগছিলেন এই বরেণ্য কবি। পেশাগত জীবনে 3 দশকেরও বেশি সময় দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। কবিতা, গল্প, উপন্যাস সহ বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় রয়েছে তার অবাধ বিচরণ। 21 পদক সহ বিভিন্ন রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত কবির মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। রাজধানীর ধানমন্ডিতে 10তলা ভবনের বারান্দা থেকে পড়ে রিক্তামণি নামের 8 বছর বয়সী এক শিশু গৃহকর্মীর মৃত্যু হয়েছে। 1 মাস আগে কাজে এসেছিল শিশুটি। সন্ধ্যার সময় দেশের বাইরের খবর। শান্তি চুক্তির পরদিনই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে জেনেভায় সরাসরি আলোচনা স্থগিত করা হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সুইজারল্যান্ড সফর বাতিল করার পর এই কথা জানিয়েছে হোয়াইট হাউস। ইসরায়েল হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলা যুদ্ধ বন্ধে নতুন করে তৈরি হলো অনিশ্চয়তা। গেল বুধবার ফ্রান্সের G7 সম্মেলনে ইরান যুক্তরাষ্ট্র 14 দফার সমঝোতা স্মারক সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানে বসে সই করেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার সুইজারল্যান্ডে পরবর্তী ধাপ হিসেবে নতুন দফার সরাসরি আলোচনা হওয়ার কথা থাকলেও সফরে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউস এ তথ্য জানায়। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে ইসরায়েলের চলমান সামরিক অভিযান এবং হিজবুল্লাহর সঙ্গে তীব্র সংঘর্ষের জেরে নিজেদের প্রতিনিধি দল পাঠানো বিলম্বিত করেছে ইরান। লেবাননে ইসরায়েলি হামলায় গেল 24 ঘণ্টায় বেশ কয়েকজন নিহতের খবর পাওয়া গেছে। সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ও আলোচনা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে, তবে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য প্রস্তুতি চলছে বলেও জানানো হয়েছে। আলোচনা স্থগিত হলেও হোয়াইট হাউস বা ইরানের পক্ষ থেকে আলোচনার প্রক্রিয়া ভেঙে যাওয়ার কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। বরং কূটনৈতিক সূত্রগুলো মনে করছে, সমঝোতার বিভিন্ন ধারা বাস্তবায়ন এবং পরবর্তী রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক কাঠামো নির্ধারণের জন্য উভয় পক্ষ এখনও সংলাপ অব্যাহত রাখতে আগ্রহী। শান্তি চুক্তির অংশ হিসেবে এরই মধ্যে ইরানের বন্দরগুলোর ওপর থেকে নৌ অবরোধ তুলে নিয়েছে ওয়াশিংটন। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে নিজেদের প্রভাবের বার্তা দিয়েছে ইরান। জলপথ দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে দ্রুত অনুমতি দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। 7 দিনের জন্য কোনো ট্রানজিট ফি নেওয়া হবে না বলেও জানানো হয়েছে। তবে তার জন্য জাহাজগুলো পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষের কাছে চলাচলের আবেদন জানাতে হবে। রাইসা জান্নাত, সময় সংবাদ। লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েল। স্থানীয় সময় শুক্রবার বিকেল 4টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। ওই কর্মকর্তা জানিয়েছেন, দীর্ঘ আলোচনার পর হিজবুল্লাহ ও ইসরায়েল এই যুদ্ধবিরতিতে রাজি হয়। মধ্যস্থতাকারী দেশ হিসেবে যুক্তরাষ্ট্র ও কাতারের প্রতিনিধিরা চুক্তির খসড়া চূড়ান্ত করতে কাজ করছেন। খসড়া চুক্তি তৈরিতে সরাসরি সহযোগিতা করেছে ইরান। চুক্তির আগে শুক্রবার সকালে দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভোরে হাইতির বিপক্ষে নেইমারকে ছাড়াই অগ্নি পরীক্ষায় নামছে ব্রাজিল। ছন্দে ফিরতে মরিয়া সেলেসাওরা একাদশে আসছে রদবদল। বড় জয়ের প্রত্যাশায় সমর্থকরা। সরকার বিরোধী নতুন জোটের তোড়জোড়। কার্যকর বিরোধী দলের ভূমিকা রাখতে চায় বিএনপির শরিকদের একাংশ। একদলীয় শাসন কায়েমে চেষ্টার অভিযোগ জামায়াতের। এবং টেকনিক্যাল টিমের রিপোর্ট পেলেই তিস্তা পরিকল্পনা একনেকে পাস। স্বল্প সময়ে দৃশ্যমান হবে কাজ। বাঁধ ও ড্রেজিংয়ে নদী পাড়ের বাসিন্দার স্বস্তির আশা মন্ত্রীর। এই ছিল সন্ধ্যার সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর জনপদের সময় নিয়ে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। শবনম, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।